আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শরীরটা খুব একটা জুত নেই, সুগার খুব বেড়েছে, চোখের অবস্থাও ভালো নেই। আগামী কয়েকদিনের মধ্যেই দুটো চোখেই রেটিনা খারাপ হয়ে গেছে, তার জন্য ইঞ্জেকশন নিতে হবে, দুটো চোখেই একটা একটা করে। কিন্তু আজ যেহেতু আজ এই মুহূর্তে যখন আমি এই রেকর্ডিংটা করছি, আজ 10ই নভেম্বর, রাত এখন প্রায় প্রায় নয় 11টা 10। এই সময়ে আমি এই রেকর্ডিংটি করছি। রেকর্ডিংটি করার কারণ এইটাই যে আজ 10ই নভেম্বর থেকে শুরু হলো আওয়ামী লীগের নতুন পর্যায়ের এই সরকার বিরোধী সর্বাত্মক আন্দোলন। এই আন্দোলনের মধ্যে আছে 13ই নভেম্বর দেশ জুড়ে লকডাউন, জনজীবন স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা। তাই আজ যেহেতু 10 নভেম্বর শুরু হলো এবং বাংলাদেশ থেকে বেশ কিছু বন্ধু তারা ফোনে জানালেন আজকে কি হয়েছে সেখানে, সুতরাং আমার মনে হলো যে সবাইকে এই বিষয়টা নিয়ে, আজকের এই গুরুত্বপূর্ণ দিনটা নিয়ে কিছু আমার বলাটা উচিত, তাই আপনাদের সামনে এসেছি। শুরুর দিনের খবর যা পেলাম, বহু জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে। এসব মিছিল যে সবখানে শান্তিপূর্ণ থেকেছে তা নয়। ইট পাথর ছোড়াছুড়ি হয়েছে, যানবাহন আক্রান্ত হয়েছে, আগুন লাগানো হয়েছে বাসে বেশ কয়েক জায়গায়, এবং আরো কিছু কিছু জায়গাতে ককটেল বোমা পড়েছে কিছু জায়গাতে, তার মধ্যে ঢাকার বেতার কেন্দ্রও আছে। গ্রেপ্তার হয়েছে কিছু মানুষ, কিন্তু গ্রেপ্তার যতটা হবে ভাবা গিয়েছিল ততটা হয়নি, কারণ মাঠে সেনাবাহিনীর সংখ্যা অর্ধেক হয়ে গেছে। বাকি যারা আছে তারাও আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তার করতে উৎসাহী নয় আর। এবং পুলিশের মধ্যেও এই ভাবনা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এই ভাবনা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে 7 নভেম্বর সেনা জেনারেলদের বিশেষ সভায় এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের পর। জানা গেছে সেই বৈঠকের একটি ভিডিও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছে দেয়া হয়েছে। কেউ লুকোচুরি করে পৌঁছে দেয়নি, সেনার পক্ষ থেকে অফিসিয়ালি তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে, এবং সেই সবার একটি ভিডিও মোহাম্মদ ইউনূসের কাছে নিয়ে পৌঁছে দিয়েছেন সেনারই একজন উচ্চপদস্থ অফিসার। তো কি ছিল সেনার পক্ষ থেকে কি সিদ্ধান্ত, সেটাও একবার মনে করিয়ে দিই। যে সেনার পক্ষ থেকে বলা হয়েছে যে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করার কাজ আর করবে না সেনাবাহিনী। 1, 2, তারা বলেছে যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। আর সেনার এই স্ট্যান্ড উদ্দীপ্ত করছে পুলিশ ও অন্যান্য যে সুরক্ষা বাহিনী তাদেরকেও, কারণ তারা তো আগে থেকেই ক্ষিপ্ত ছিল। প্রায় 3000 থেকে 3500 পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে, বহু মানুষ পুলিশের খোঁজ নেই, তো তাদের তো আগে থেকেই ক্ষিপ্ত ছিল। আর সেনার এই সিদ্ধান্ত তাদের মনে আরো একটা জোর এনে দিয়েছে। একদিকে সেনা আর পুলিশের এই অবস্থা, অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রাইভেট আর্মি ট্রেনিং শেষ হয়নি এখনো। তারা আওয়ামী লীগের প্রোগ্রাম ভাঙতে মাঠে নামার উপযুক্ত হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। তারা মাঠে নামতে পারে ভেবে যথোচিত ব্যবস্থা নিয়ে রেখেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং প্রথম দিনের প্রোগ্রামে আওয়ামী লীগ বুঝিয়ে দিয়েছে তারা এবার তৈরি হয়ে মাঠে নামছে। ঢাকা সহ সারা বাংলাদেশে যে রাজনীতির চাকা ঘুরছে তার প্রমাণ এখন একেবারে স্পষ্ট, কোনো লুকোছাপা নেই আর। হিসাব বুঝে নিতে তৈরি আওয়ামী লীগ। আমি আমার একাধিক ভিডিওতে বহুবার বলেছি, বাংলাদেশে ক্ষমতার প্রাণ পাখিটি ধরা আছে সেনার কাছে। ভারত খামোকা যুদ্ধে জড়িয়ে পড়ে অকারণ প্রাণহানির ঝুঁকি নেবে না। ভারত ওয়াকারুজ্জামানকে অর্থাৎ সেনাবাহিনীকে হাতে নিয়ে বিনা যুদ্ধ বিগ্রহে বাংলাদেশকে ইউনূসের শাসন থেকে মুক্ত করবে।
সেই মুক্তির পথ যুদ্ধ করে নয়, নির্বাচন করে। এবং এই ব্যাপারটি আমি বারবার বলেছি, ভারত সীমান্তে যে সমরসজ্জা করছে সেটা হচ্ছে ওই ফোঁস করা, কিন্তু দংশন করা নয়। এই প্রসঙ্গে একদিন আমি রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতের সেই সাপের গল্পটি করেছি। ভারত এই লক্ষ্যে অটল থেকে একেবারে মন্ত্র উচ্চারণের মতো করে একটি কথাই বলে এসেছে, শুধু ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশকে বাঁচানোর একমাত্র পথ। এবং সেই তার মানেটা কি? মানেটা হচ্ছে আওয়ামী লীগ এবং তার সঙ্গীদের নিয়ে ভোট করতে দিতে হবে। সেই একই কথা 7 নভেম্বর জেনারেলদের সভাতেও উঠে এসেছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে। আপনাদের একটি নিশ্চিত তথ্য দিচ্ছি, সেনাবাহিনী বর্তমানে, বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে ভারতের স্ট্র্যাটেজির সঙ্গে পুরো হাতে হাত মিলিয়েছে। এটা শুধু ভারতের স্ট্র্যাটেজি নয়, আমেরিকাও এখন ভারতের পুরো এই প্ল্যানের সহমত। এর মধ্যে কোনো ইফস অ্যান্ড বাটস নেই। ভারতের প্ল্যান এবার আরো সরাসরি। এতদিন ছিল নো আওয়ামী লীগ নো ভোট, এবার তার সঙ্গে যোগ হয়েছে আর এক দাবি, নো ভোট আন্ডার ইউনুস। ইউনুসকে রেখে, ক্ষমতায় রেখে কোনো ভোট হবে না, তাহলে সেই ভোট কখনোই স্বচ্ছ হবে না, মুক্ত হবে না। ইউনুস তাই, ইউনুস আউট। কি হবে তাহলে? সম্ভাবনা আছে হাসিনাকে নিয়ে আসা হবে কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে। এই সম্ভাবনার কথাও আমি আমার আগে একটি ভিডিওতে বলেছি, আপনাদের মনে থাকলেও থাকতে পারে, কিংবা তবে একটু পুরনো ভিডিওগুলো দেখে নেবেন। আমি বলেছি আজ থেকে অন্তত 20-25 দিন আগে এই কথাটি। তার মানে শেখ হাসিনার ব্যবস্থাপনায় হবে নির্বাচন। হ্যাঁ, এমন কথা মিথ্যে নয় তো, আদৌ এ কথা চলছে। যদিও বলে রাখি, সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রাম্প সিদ্ধান্তের ভার দিয়েছেন মোদির ওপর, কিন্তু মোদি সরকার একটু দোটানায় আছে। এমন সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে কি হবে না, এমন সিদ্ধান্ত হাসিনার নির্বাচনে তার যে প্রসপেক্ট, তার পক্ষে যাবে না তার বিপক্ষে যাবে সেটা নিয়ে। তবে এটা যদি নাও হয়, এটা নিশ্চিত কেয়ারটেকার গভর্নমেন্ট আসছেই এবং নির্বাচন হচ্ছে। এই মুহূর্তে যা অবস্থা, নির্বাচন বাতিলের ক্ষমতা কারণে এনসিপি, জামাত, ইউনুস, পাকিস্তান কারণে। ওয়াকারুজ্জামান এবার, আমি আগেও যে কথা বলেছি সেই একই কথা আবার বলি, ওয়াকারুজ্জামান সত্যিকারেই ভারতের তুরুপের দাস। আপাতত এটুকুই। আগেই আপনাদের জানিয়েছিলাম যে লন্ডনের একটি আইনি প্রতিষ্ঠান শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের। একই সংস্থা এবার জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার অন দ্য ইন্ডিপেন্ডেন্স অফ জাজেস and lawyers and the UN Special Rapporteur on Extrajudicial Summary of Arbitrary Executions এর কাছে শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে শাস্তি ঘোষণার বিরুদ্ধে জরুরি আপিল আবেদন ফাইল করেছে। চলুন এ বিষয়ে বিস্তারিত জানা যাক। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ হলো শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচার এবং আন্তর্জাতিক পরিসরে তার পক্ষ নেওয়া বা তার পক্ষে নেওয়া আইনগত লড়াইকে ঘিরে। লন্ডনের বিখ্যাত ডাউট স্ট্রিট চেম্বার্সের 2 ব্যারিস্টার স্টিভেন পাওয়েল কেসি ও তাতিয়ানা ইটওয়েল জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে যে জরুরি আপিল দাখিল করেছেন তা বাংলাদেশের বিচার ব্যবস্থা, ন্যায় বিচার এবং রাজনীতির ভবিষ্যতে দিক নির্দেশনা নিয়ে এক গভীর প্রশ্ন তুলেছে। আপিলটি জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক এবং বিচার বহির্ভূত বা ইচ্ছা মতো মৃত্যুদণ্ড বিষয়ক বিশেষ প্রতিবেদকের কাছে জমা দেওয়া হয়েছে। মূল অভিযোগ হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে যে বিচার চলছে তা ন্যায় বিচারের মৌলিক শর্ত ভঙ্গ করেছে। আপিলে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে অভিযোগ গঠন করা হয়েছে এবং যেভাবে ট্রাইব্যুনাল পরিচালিত হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিক আইনি মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক।
2009 সাল থেকে টানা 3 মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। 2024 সালের জানুয়ারিতে তার দল আওয়ামী লীগ আবারও নির্বাচনে জয়ী হয়, কিন্তু সে বছরের মাঝামাঝি কোটা আন্দোলনকে ঘিরে ধীরে ধীরে এক ভয়ঙ্কর সংকট দেখা দেয়। বিক্ষোভের বিস্তৃতি, সহিংসতা এবং প্রশাসনিক ব্যর্থতার পর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। তিনি ভারতে আশ্রয় নেন, আর 8ই আগস্ট অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের অধীনে 2025 সালের জুলাইয়ে শেখ হাসিনা এবং তার সরকারের 2 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এখন পরিস্থিতি এমন যে শেখ হাসিনার বিচার চলছে তার অনুপস্থিতিতে, এবং দেশ জুড়ে ধারণা ছড়িয়ে পড়েছে যে রায়টি হবে মৃত্যুদণ্ড। লন্ডনের আইনজীবীরা বলছেন এটি কেবল একটি রাজনৈতিক প্রতিহিংসার রূপ, যেখানে আইনের শাসনের চেয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বড় ভূমিকা নিচ্ছে। তাদের ভাষায় শেখ হাসিনা কোনো আনুষ্ঠানিক অভিযোগপত্র পাননি, তার নিজের নির্বাচিত আইনজীবীদের উপর হামলা ও হুমকি দেওয়া হয়েছে, এবং এখন তিনি এক রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচারের মুখোমুখি হচ্ছেন, যার সঙ্গে তার কখনো কোনো যোগাযোগই হয়নি বা কোনো কথা হয়নি। এই আপিলের কেন্দ্রীয় যুক্তি হলো বাংলাদেশের বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার স্বাধীনতা ও নিরপেক্ষতা হারিয়েছে। অভিযোগ উঠেছে ট্রাইব্যুনালের বিচারকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, কেউ কেউ সরাসরি আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত। প্রধান প্রসিকিউটর নিজেও এমন এক রাজনৈতিক সমাবেশে অংশ নিয়েছেন যেখানে শেখ হাসিনার দল নিষিদ্ধ করার দাবি উঠেছিল। শুধু তাই নয়, এই প্রসিকিউটর এক সময় যুদ্ধাপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল সংগঠিত হয়েছিল, সেই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন। এতে ট্রাইব্যুনালের প্রতি আস্থার জায়গা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সারা বিশ্বে এটি নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। আইনজীবীরা জাতিসংঘকে জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচার প্রক্রিয়া যদি মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে শেষ হয়, তবে তা কার্যত বিচার বহির্ভূত হত্যার মতো বা হত্যার শামিল হবে। কারণ কোনো অভিযুক্ত ব্যক্তিকে ন্যায়সঙ্গত বিচার ছাড়াই এমন শাস্তি দেওয়া আন্তর্জাতিক আইন অনুযায়ী জীবনের অধিকারের সরাসরি লঙ্ঘন। তারা আন্তর্জাতিক নাগরিক এবং রাজনৈতিক অধিকার সনদের অর্থাৎ ICCPR এর 6 এবং 14 নম্বর অনুচ্ছেদ তুলে ধরে বলেছেন শেখ হাসিনার ক্ষেত্রে এ দুটি মৌলিক অধিকারই ভঙ্গ করা হচ্ছে, একটি জীবনের অধিকার আর একটি ন্যায় বিচারের অধিকার। এই আপিলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার রাজনৈতিক প্রেক্ষাপট। শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার দেশে ক্ষমতা গ্রহণের পর থেকে রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ তাকে ঘিরে রয়েছে। শেখ হাসিনার দলের বহু নেতাকর্মীকে গ্রেপ্তার, কারাবন্দী বা নিখোঁজ করা হয়েছে। কারাভ্যন্তরে মারা গেছে অন্ততপক্ষে 100 জন কর্মী। আওয়ামী লীগ দাবি করেছে এসবই দেশের ক্ষমতাধারী সরকারের পরিকল্পিত প্রতিহিংসার অংশ। এমনকি দলটি নিষিদ্ধ হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনেও দলটির নেতারা বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আদালতের কাছে অভিযোগ জানিয়ে চলছেন। সম্প্রতি নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-তেও আওয়ামী লীগের পক্ষ থেকে একটি আবেদন জমা পড়েছে, যেখানে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে গণহত্যা, রাজনৈতিক নিপীড়ন ও মানবতা বিরোধী অপরাধ ঘটছে। জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে দাখিল করা এই আপিল তাই কেবল একটি আইনগত পদক্ষেপ নয়, বরং এক বৃহত্তর রাজনৈতিক প্রতিবাদের আন্তর্জাতিক রূপও বটে। এই পুরো ঘটনায় যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি। শেখ হাসিনার বিচারে যদি আইনি প্রক্রিয়া এবং স্বচ্ছতার অভাব প্রমাণিত হয়, তাহলে তা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নয়, পুরো জাতির ন্যায় বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলবে। দেশের অভ্যন্তরীণ রাজনীতি যেমনই হোক, আন্তর্জাতিক সম্প্রদায় এখন বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জাতিসংঘের এই আপিলের পর নিঃসন্দেহে বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ বাড়বে, বিশেষ করে যদি প্রমাণিত হয় যে আদালতের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। আসলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ না হওয়ার কোনো কারণ নেই। এ যাবৎ যতগুলো বিচার প্রক্রিয়া এই সরকার করেছে বা করছে তার প্রত্যেকটি প্রশ্নবিদ্ধ, কারণ আদালত এখন পুরোপুরি এই সরকার এবং তার পার্টনারের দখলে। যেমন আদালতটি যদি ডক্টর ইউনূসের সরকারের হয়, সেখানে বিচারপতি বিএনপির, আইনজীবী হচ্ছে জামাতের, এবং মাঠে রাস্তায় যে মব সৃষ্টি করা হয় সেই মব হচ্ছে এনসিপির, আর এনসিপি হচ্ছে ডক্টর ইউনূসের রাজনৈতিক পুত্রকন্যাদের দল। এমন সময় যখন দেশে গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা এবং বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে নানা বিতর্ক চলছে, তখন জাতিসংঘে শেখ হাসিনার আইনজীবীদের এই আপিল এক নতুন মাত্রা যোগ করেছে।
এটি কেবল শেখ হাসিনার ব্যক্তিগত আইনি লড়াই নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ বিচার প্রক্রিয়া, আইনের শাসন এবং রাজনৈতিক ন্যায় বিচারের ধারণাকেও পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন আন্তর্জাতিক হস্তক্ষেপ হয়তো নতুন কিছু নয়, কিন্তু শেখ হাসিনার এই মামলা ভিন্ন এক মাত্রা নিয়েছে, কারণ তিনি শুধু দেশের প্রধানমন্ত্রী ছিলেন না, দক্ষিণ এশিয়ার অন্যতম দীর্ঘমেয়াদী শাসক এবং আন্তর্জাতিক মহলে পরিচিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব। ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে যে তার সরকারকে কোনো গণতান্ত্রিক কারণে নয়, বরং তার সরকারকে উৎখাত করে বাংলাদেশ দখলের চেষ্টা হয়েছে এবং জঙ্গিরা বাংলাদেশকে দখল করে নিয়েছে। তার বিরুদ্ধে বিচার যদি অন্যায্য প্রমাণিত হয়, তাহলে তা শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতায় প্রভাব ফেলবে। সব মিলিয়ে জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে এই আপিল এখন বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। এটি ন্যায় বিচারের প্রশ্নের চেয়ে অনেক বড় এক সংকেত বা উদাহরণ, রাষ্ট্রের ভেতরে এবং বাইরে ক্ষমতা, নীতি এবং নৈতিকতার সংঘাতের এক প্রতীক এই আপিল। এই আপিলের ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশ এখন এমন এক পথের দিকে এগোচ্ছে যেখানে ন্যায় বিচার, রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতি তিনটি শব্দ আলাদা করে ভাবা আর সম্ভব হবে না বা নয়। এখন প্রশ্ন হলো, জাতিসংঘ কিভাবে এই আপিলের প্রতিক্রিয়া জানাবে? বিশেষ প্রতিবেদকরা সাধারণত তদন্তের অনুরোধ পাঠান সংশ্লিষ্ট রাষ্ট্রকে, এবং যদি মনে করেন যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তাহলে তা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। যদি জাতিসংঘ এই আপিল গ্রহণ করে এবং বাংলাদেশের সরকারের কাছে ব্যাখ্যা চায়, তাহলে তা বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং নৈতিক অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে। হয়তো এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করে দেবে সরকার, কিন্তু দেশে বিদেশে আওয়ামী লীগের যে প্রতিরোধ আমি দেখতে পাচ্ছি, তাতে আমার মনে হয় না সরকার এই বিচার এবং বিচার প্রক্রিয়া বেশি দূর টেনে নিয়ে যেতে পারবে। তবে শেখ হাসিনা বিরোধীরা একাট্টা হয়ে যেহেতু রাষ্ট্রটাই দখল করে নিয়েছে, সেহেতু তাদের কাছ থেকে মৃত্যুদণ্ডের রায় তো মামুলি ব্যাপার। এর চেয়ে কঠিন কোনো শাস্তি থাকলে সেটা দ্বিতীয় তারা কার্পণ্য করতো না। আফটার অল, আদালত, বিচারপতি, আইনজীবী সকলেই তো তারাই। ইউনূসের আদালত, বিএনপির বিচারপতি, জামায়াতের প্রধান প্রসিকিউটর, আর রাস্তায় এনসিপি। কি চমৎকার দেখা গেল বলুন। আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে এরা মৃত্যুদণ্ড না দিলে এদের মান সম্মান কিছু থাকবে না। ফলে নিজেদের মান সম্মান রাখতে আর যুদ্ধাপরাধীদের ফাঁসিতে ঝোলানোর বদলা হিসেবে এটা তো তাদের প্রধান কর্তব্য বটে, তাই না? কিন্তু এই কর্তব্য পালন করতে গিয়ে বাংলাদেশকে তারা একটি বিচারহীনতার সংস্কৃতির দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করে ফেলবে, সেটাই ভয়ের। কারণ বাংলাদেশের এই বদনাম আপনি আজকে দেখবেন, তো ঢাকায় নিযুক্ত ইতালির অ্যাম্বাসেডর বলেছেন বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি নেই, বিদেশি বিনিয়োগের কোনো পরিস্থিতি নেই। কেন বলছে? কারণ বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই, কোনো নিশ্চয়তা নেই, আইনের শাসন নেই, সুশাসন নেই, গণতন্ত্র। এবং শেখ হাসিনার এই বিচার বা এই বিচার প্রক্রিয়া বাংলাদেশকে আরো বড় প্রশ্নের মুখোমুখি ফেলে দিল, এবং জাতিসংঘে যাওয়ায় এই বিচার আপিল এটি এখন অফিসিয়াল হয়ে গেল যে বাংলাদেশ এরকম একটি ভয়ঙ্কর, অনৈতিক, বেআইনি কাজ করছে। তাও কে করছে? ডক্টর ইউনূসের মতো একজন নোবেল লরিয়েট। ভালো থাকবেন সবাই।